গাজায় রবিবার ব্যাপক বিমান হামলার পর যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আটকে দেওয়া হয়েছে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ। এদিনের হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ৪৫ ফিলিস্তিনি। আর যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় সব মিলিয়ে ৯৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে পরিস্থিতি শান্ত রাখতে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রায় ২ বছর ধরে চলা লড়াই বন্ধে সম্প্রতি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে রবিবার গাজার একাধিক স্থানে আবারও বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলায় হতাহত হয় অনেক ফিলিস্তিনি। এরপরই ইসরায়েল ও হামাস এই হামলার দায় একে অপরের ওপর চাপাচ্ছে। এদিন গাজা উপত্যকার নুসাইরাত, খান ইউনিস, রাফা ও আল জাওয়াইদা এলাকায় এসব হামলা চালানো হয়। আল জাওয়াইদা শহরে ইসরায়েলি বিমান হামলায় হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের কমান্ডার সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাদের উপর হামলার জবাবেই এই অভিযান বলে দাবি করেছে তেল আবিব। হামাসের হামলায় রাফাতে তাদের ২ সেনা নিহত ও ৩ জন গুরুতর আহত হয় বলে জানিয়েছে ইসরায়েল। হামাসকে এই হামলার জন্য চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জ। যদিও গাজা জুড়ে হামলার কয়েক ঘন্টা পরই যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে হামাস বলেছে রাফায় কোনো ধরনের সংঘর্ষের বিষয়ে তারা অবগত নন। কোনো কারণ ছাড়াই গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলি সেনারা হামলা চালায় বলে অভিযোগ করেছে হামাস। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে গাজায় যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখার জন্য ওয়াশিংটন কাজ করছে। আমরা নিশ্চিত করতে চাই যে হামাসের সাথে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে এগোবে। তারা বেশ উত্তেজিত ছিল, তবে এর মাঝে হয়তো কিছু বিদ্রোহী জড়িত ছিল। তবে যেভাবেই হোক বিষয়টি মোকাবেলা করা হবে। এই হামলার মাঝেই গাজা উপত্যকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ত্রাণ সরবরাহ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা বলেছেন, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী হামাসের প্রকাশ্য চুক্তি লঙ্ঘনের পর গাজা উপত্যকায় মানবিক সহায়তা পাঠানো স্থগিত করা হয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের পরিকল্পনা করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এই বাহিনী পরিচালনা করতে নেতৃত্ব দেওয়া হতে পারে মিশরকে। পাশাপাশি তুরস্ক, ইন্দোনেশিয়া এবং আজারবাইজানকে মূল সৈন্যদাতা দেশ হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে। জানা গেছে, জাতিসংঘের এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সমর্থন রয়েছে। শারমিন স্বপ্নার রিপোর্ট। গাজায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের পরিকল্পনা করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আর প্রস্তাবিত এই বাহিনীকে আন্তর্জাতিক সৈন্যদের মতো ক্ষমতা দেয়া হবে, যা সশস্ত্র গোষ্ঠীগুলোকে মোকাবেলা করতে সক্ষম হবে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে, এ বাহিনী পূর্ণাঙ্গ শান্তিরক্ষা অভিযানের জন্য পাঠানো যাবে না, বরং তা জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী পরিচালিত হবে। এছাড়া ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নে সহায়তা করবে এই নিরাপত্তা বাহিনী। এর দীর্ঘমেয়াদী লক্ষ্য হল গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমকে অন্তর্ভুক্ত করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা। বাফার জোন বজায় রেখে ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে। তবে সবচেয়ে বিতর্কিত অংশগুলোর মধ্যে অন্যতম হল হামাসের অস্ত্র জমা দেয়া। হামাস অস্ত্র জমা না দিলে যুদ্ধ থামবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এক সাক্ষাৎকারে হামাসের এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, হামাসের নিরস্ত্রীকরণ কোনোভাবেই সম্ভব না, এমন প্রশ্ন তোলাই অবান্তর। এছাড়া বিতর্ক আছে টনি ব্লেয়ারের নেতৃত্বে শান্তি বোর্ড গঠন নিয়ে। ফিলিস্তিনের পশ্চিম তীরের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস ঘোষণা দিয়েছেন, টনি ব্লেয়ারকে তারা বিশ্বাস করেন না, তার নেতৃত্বে কোনো বোর্ড গঠন মেনে নেওয়া হবে না। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য $৬,৭০০ কোটি বেশি লাগবে বলে ধারণা করা হচ্ছে। বেসরকারি বিনিয়োগের পাশাপাশি মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো এই অর্থের যোগান দেবে। তবে কী ধরনের বেসরকারি বিনিয়োগ হবে তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। শারমিন স্বপ্না,
71। 2026 সালের নভেম্বরে পার্লামেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 14-এর এক সাক্ষাৎকারে তিনি এই ইচ্ছা প্রকাশ করেন। সাক্ষাৎকারে তিনি জানান, পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু এখনো পর্যন্ত প্রায় 18 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন। ইসরায়েলের সবশেষ জাতীয় নির্বাচনে তার নেতৃত্বাধীন লিকুদ পার্টি 32টি আসন পায়। এদিকে বর্তমান মেয়াদের শুরুতেই বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার, গাজায় আগ্রাসন ও জিম্মিদের মুক্তি নিয়ে বেশ সমালোচিত হয়েছেন ইসরায়েলের কট্টরপন্থী এই নেতা। রাশিয়ার ওরেনবার্গ প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন বাহিনী। ওরেনবার্গ কেন্দ্রটি রাশিয়ার অন্যতম বড় গ্যাস প্রক্রিয়াকরণ স্থাপনা। ড্রোন হামলার পর কাজাখস্তান থেকে সেখানে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। ওরেনবার্গের গভর্নর ইয়েভগেনি জানান, হামলার একটি ওয়ার্কশপে আগুন লাগে, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত আগস্ট থেকে রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার এবং জ্বালানি স্থাপনায় ধারাবাহিকভাবে ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাত থেকে তারা মোট 45টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে 12টি সামারায়, 11টি সারাতোভে এবং 1টি ওরেনবার্গে। রাশিয়ার সাথে চলমান যুদ্ধ বন্ধ করে ইউক্রেনকে বর্তমান যুদ্ধরেখা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এখন সবচেয়ে জরুরি বিষয় হলো যুদ্ধ থামানো। আলোচনায় যাওয়া যাবে পরে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে শুক্রবার বৈঠক আন্তরিক ছিল বলে জানান ট্রাম্প। তবে তিনি জেলেনস্কিকে ডনবাস অঞ্চল সম্পূর্ণভাবে রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বলে যে খবর বের হয়েছে সেটি অস্বীকার করেন। ডনবাসের প্রায় 78% এলাকা ইতিমধ্যে রাশিয়ার নিয়ন্ত্রণে। এখন ডনবাস যেভাবে আছে, দুই দেশের মধ্যে এভাবে থাকলেই বাস্তবসম্মত সমাধান হবে এবং দুই দেশের মধ্যে এই যুদ্ধ শেষ করার এটি একটি পথ হবে বলে মনে করি। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এতে বিমানবন্দরের 2 কর্মী নিহত হয়েছেন। তবে দুর্ঘটনা কবলিত প্লেনে থাকা 4 ক্রু সদস্য জীবিত রয়েছেন। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যাওয়া এমিরেটসের ফ্লাইট EKA 9788 পরিচালনা করছিল তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার ACT। সোমবার স্থানীয় সময় ভোর 3:50 প্লেনটি দুবাই থেকে হংকং পৌঁছায়। পরে উত্তর দিকের রানওয়েতে নামার সময় প্লেনটি যানবাহনের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে। হংকং সিভিল এভিয়েশন জানায়, দুর্ঘটনা বিমানবন্দরের 2 গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনার পর বিমানবন্দরের সংশ্লিষ্ট রানওয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে, তবে বিমানবন্দরের অন্য 2টি রানওয়ে চালু রয়েছে। উত্তর কোরিয়ার এক সেনা সদস্য স্বেচ্ছায় দক্ষিণ কোরিয়ায় প্রবেশের পর তাকে আটক করেছে সিউল সেনাবাহিনী। রবিবার এই ঘটনাটি ঘটেছে 2 কোরিয়ার মধ্যে কাঁটাতার ও মাইনপাতার সীমান্ত এলাকায়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সৈন্যটি দক্ষিণে পালিয়ে আসতে চেয়েছিলেন, অর্থাৎ তিনি দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নিতে চান। 1950-এর দশকে কোরিয়া যুদ্ধের পর থেকে 10,000-এর বেশি উত্তর কোরিয়ান বিভিন্ন উপায়ে দক্ষিণে পালিয়ে এসেছে, যদিও অধিকাংশই প্রথমে চীন হয়ে তৃতীয় কোনো দেশে গিয়ে পরে দক্ষিণ কোরিয়া প্রবেশ করে। তবে স্থলসীমান্ত পেরিয়ে এই সেনার এমন পালিয়ে যাওয়ার ঘটনা খুবই বিরল, কারণ অঞ্চলটি ঘন বন, ল্যান্ডমাইন এবং 2 পক্ষের কঠোর নজরদারিতে ঘেরা। ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সার্কোজির কারাবাস শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। প্যারিসের একটি কারাগারে 5 বছরের কারাভোগ করতে হবে তাকে। অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে গত 25 সেপ্টেম্বর 70 বছর বয়সী নিকোলা সার্কোজিকে 5 বছরের কারাদণ্ড দেন প্যারিসের আদালত। যুদ্ধ পরবর্তী ফ্রান্সের প্রথম কোনো প্রেসিডেন্ট ও ইউরোপীয় ইউনিয়ন জোটভুক্ত কোনো দেশের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে কারাগারে যাচ্ছেন তিনি। এদিকে সার্কোজি জানান, কারাগারে থাকার সময় কারো সহানুভূতি নিতে চান না তিনি। এছাড়া কারাগারে থাকার সময় তিনি বই লিখবেন বলেও জানান। 2007 থেকে 2012 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন সার্কোজি। প্যারিসের বিখ্যাত লুভো জাদুঘরে চুরির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। ঘটনার পরই চোর ধরতে তদন্তে নেমেছে দেশটির পুলিশ। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরা নুনেজ জানান, মাত্র 7 মিনিটে চোরেরা অলংকার নিয়ে পালিয়ে যায়। এদিকে চুরি যাওয়া অলংকারের একটি অংশ ঘটনাস্থলের কাছাকাছি জায়গায় পাওয়া গেছে বলে জানিয়েছেন ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি। এক সাক্ষাৎকারে তিনি জানান, পালিয়ে যাওয়ার সময় চোরেরা সম্ভবত এটি ফেলে গেছে। টুকরোটি কোন অলংকারের অংশ সেটি যাচাই করা হচ্ছে। এর আগে রবিবার সকালে জাদুঘর খোলার পরই 3 মুখোশধারী ব্যক্তি একটি ধাতব মই ব্যবহার করে জাদুঘরে প্রবেশ করে। পরে তারা জানালার গ্রিল কেটে জাদুঘরের অ্যাপোলো গ্যালারিতে ঢুকে 9টি মহামূল্যবান অলংকার নিয়ে
পালিয়ে যায়। এ ছিল এখনকার আয়োজনে বিশ্বের নতুন কিছু খবর নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল, একাত্তরের সাথেই থাকুন।